দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬২ বছর পর এই ঘটনার পুনরাবৃত্তি এবং আজকে তিনি কিষাণ সম্মান নিধি ২০,০০০ কোটি টাকা প্রথম তিনি ফাইলে এই কাজ করে তিনি শুরু করেছেন। জয় পরাজয় একটা নির্বাচনে থাকে, যেভাবেই হোক সেটাকে ব্যাখ্যা করতে পারে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন, সেই মুখ্যমন্ত্রীর ওয়ার্ডের ৮টি ওয়ার্ডের মধ্যে ৫টি ওয়ার্ডে বিজেপির প্রার্থী লিড পেয়েছেন। অনেক ডাক সাইডে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী অরূপ বিশ্বাসের ওয়ার্ড, যদিও তার পরিবারের কেউ সেখানে কাউন্সিলর আছেন, সেই ওয়ার্ডে বিজেপি লিড করেছে। দক্ষিণ কলকাতার এখন তৃণমূলের সম্ভবত সভাপতি দেবাশিস কুমার, সেই ওয়ার্ডে বিজেপির প্রার্থী লিড পেয়েছেন। সামগ্রিকভাবে আমাদের ফল আশাপ্রদ হয়নি, আমরা যেখানে পৌঁছতে চেয়েছিলাম সেখানে পারিনি। ২০২১-এর ভোট পরবর্তী হিংসা, প্রবল আক্রমণ, বহু ক্ষেত্রে আমরাই পৌঁছতে পারিনি কর্মীদের কাছে, কারণ কর্মীরা বলেছেন যে আমাদের কাছে এলে অবশিষ্ট বাড়িগুলো পর্যন্ত ভেঙে দেবে। এত কর্মী রাজ্য ছাড়া ভিন রাজ্যের বাসিন্দা হয়েছে, পরিযায়ী শ্রমিক হয়েছে। তো তার মধ্যে দিয়েও আমরা নির্বাচনে লড়েছি। এই নির্বাচনে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। জঙ্গিপুর, আমরা এই আসরে কোনো দিন কোনো নির্বাচনে আমরা খুব একটা দাগ কাটার মতো ফল করতে পারিনি। ২০২১ সালের নির্বাচনে আমরা এখানে ১ লক্ষ ভোটে পরাজিত হয়েছিলাম, আজকে সেখানে আমরা এই নির্বাচনে লিড পেয়েছি। আমরা বিভিন্ন নির্বাচনে চণ্ডীপুরের যে ঘটনা, যে চণ্ডীপুর কার্যত একটা সময় তৃণমূলের ক্ষমতার পট পরিবর্তনের অন্যতম নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, এবং যেখানকার প্রার্থী অভিনেতা প্রার্থী কার্যত মানুষকে নির্দ্বিধায় পিটিয়ে দুঃখ প্রকাশ করে আবার এফআইআর করছেন পুলিশকে সঙ্গে নিয়ে। আজকে সেই চণ্ডীপুরেও বিজেপির প্রার্থী কিন্তু লিড পেয়েছে। লোডশেডিংয়ের তত্ত্ব যে বাস্তবে ছিল না, ওখানে যে কোনোভাবেই সূর্যগ্রহণ হয়নি, ওখানে কোনো সময় সেই সুযোগ নিয়ে অর্জুন জয়দ্রথকে বধ করেনি। আবার এই নির্বাচনে ২৪ ঘন্টা কৃত্রিম আলোর ব্যবস্থা করার পরেও সেই নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপি লিড পেয়েছে এবং মেদিনীপুরের 2টো আসনেই আমরা জয়লাভ করেছি। কোলাঘাটে বোমা বিস্ফোরণ, বাড়ি উড়ে যাওয়া। কোলাঘাটের জনবসতির মধ্যে বাজির কারখানা কি বোমার কারখানা সেটা পুলিশ খুঁজে পাচ্ছে না। আর ঠিক কোলাঘাটে তার অনতি দূরে আজকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির বেডরুমের মধ্যে পুলিশ ঢুকে যাচ্ছে অস্ত্রের সন্ধানে কি অন্য কিছুর সন্ধানে, তথ্যের সন্ধানে, সেটা আমাদের জানা নেই। কিন্তু পুলিশ এতটাই সক্রিয় যে তারা বিরোধী দলনেতার একদম অন্তঃপুরে প্রবেশ করতে পারছে, তার ভাড়া নেওয়া কোনো আবাসনে সেখানে পর্যন্ত পৌঁছতে পারছে, কিন্তু তারই পাশে তারা বোমার কারখানায় পৌঁছতে পারছে না বা সেখান থেকে কোনো উদ্ধার করতে পারছে না। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বাইরেও 3টে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এখন তারা গেছেন হরিয়ানার বর্ডারে, গেছেন কৃষকদের সঙ্গে কথাবার্তা বলতে। ভালো লক্ষণ, এটা যাওয়া ভালো। ওখানে অন্তত বিজেপির কেউ কোনো বহিরাগত স্লোগান বা বহিরাগত পতাকা অন্তত কেউ দেখাবে না। এরকমভাবে যদি তৃণমূল দেশের বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনায় তাদের প্রতিনিধি দল পাঠায়, তাহলে সেটা ভারতীয় গণতন্ত্রের পক্ষে এবং সামগ্রিকভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে সেটা ভালো হবে। এইভাবেই নির্বাচন চলছে। এখন দেখা যাচ্ছে বড়োয়ায়, যেখানে জীবনকৃষ্ণ সাহা এখন স্বনামধন্য হয়ে গেছেন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, সেই জীবনকৃষ্ণ সাহার কেন্দ্রেও বড়োয়াতেও কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। আর যে 4টি উপনির্বাচন আগামী 10ই জুলাই হতে চলেছে,
সেই 4টি উপনির্বাচনের মধ্যে বাগদা কেন্দ্রে পদত্যাগ করেছিলেন যিনি স্পিকারের কারণে, মানে আমাদের ধৃতরাষ্ট্রের আশীর্বাদে যিনি ছিলেন, ওখানে 21,000 ভোটে বিজেপির লিড আছে। রানাঘাট দক্ষিণে যিনি আমাদের দলে কিছুদিন বেড়াতে এসে আবার চলে গেছেন, পাখি নিজের বাসায় ফিরে গেছে, সেখানেও কিন্তু 19,000 ভোটে বিজেপি এগিয়ে আছে। রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ডাকসাইড প্রার্থী অত্যন্ত প্রভাবশালী, তার বাড়িতে ইনকাম ট্যাক্স গিয়েছিলেন বলে রায়গঞ্জের মানুষ নাকি সেটা তারা প্রমাণ রেখেছিল রায়গঞ্জে, সেই জন্য তাদের বিধায়কের বাড়িতে কোনো আক্রমণ হয়নি। সেখানে নরেন্দ্র মোদী অমিত শাহের প্রতিহিংসার রাজনীতির কারণে পাঠানো ওই আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসাররা অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছিলেন। সেই রায়গঞ্জ কেন্দ্রেও বিজেপি প্রার্থী 47,000 ভোটে লিড পেয়েছেন, এবং ওখানকার যিনি প্রার্থী আমাদের দলে থেকে বেড়াতে চলে গেছেন আবার, তিনি কিন্তু সেখানে নির্বাচিতও হননি। যে 3 জন দল ছেড়ে অন্য তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তৃণমূল পরাজিত হয়েছে। বিক্ষিপ্তভাবে হিংসা চারিদিকে চলছে, সেটাকে রোববার আমরা চেষ্টা করছি, নির্বাচন কমিশনকেও আমরা জানাচ্ছি, এবং ব্যক্তিগত স্তরে আক্রমণ প্রতি আক্রমণ বা এই হিংসার মধ্যে থেকে পশ্চিমবঙ্গে বেরিয়ে আসুক একটা সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে, এটাই আমাদের কামনা করি। কারণ এর নির্বাচন হয়েছে 7 দফার নির্বাচন, দীর্ঘদিন ধরে নির্বাচন চলেছে, এত সাংবাদিকরা প্রবল পরিশ্রম করেছেন, প্রত্যেকের পারিবারিক ক্ষতি করে তারা বিভিন্ন জীবনে ঝুঁকি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। নির্বাচন শেষ হয়ে গেছে, সুস্পষ্ট মেজরিটি আছে। যারা বলছেন এই সরকারটা চলবে না, তাদের দল কতদিন স্থায়ী থাকে সেটাই দেখার দরকার। অনাস্থা প্রস্তাব এনে একটু দেখান না সরকারটাকে ফেলে দিয়ে। অনাস্থা প্রস্তাব কেন আনছেন না? কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি ভোটের পরে জোট বুঝে নেবেন বলেছিলেন, তিনি তো এর দায়িত্ব নিতে পারেন, তার তো গ্রহণযোগ্যতা আছে, তিনিই তো একমাত্র প্রতিষ্ঠিত মোদী বিরোধী মুখ, যিনি এবারে 29-12 ফলাফল করে দিয়েছেন। তিনি দায়িত্ব নিন। তিনি তো কংগ্রেসের প্রার্থীকেও এখানে হারিয়ে দিয়েছেন। তিনি দায়িত্ব নিন, তিনি দায়িত্ব নিয়ে অনাস্থা প্রস্তাব নিয়ে আসুন কেন্দ্রে, নরেন্দ্র মোদীর সরকারকে ফেলার ব্যবস্থা করুন। এটা তো আমাদের দলের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে আমরা বলছি এই দায়িত্ব তার নেওয়া উচিত, কারণ তিনি মানুষের সামনে দেয়। আমাদের যেভাবে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গ বিজেপি তথা দেশের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন, এবং মানুষের সামনে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি জোটের পরে জোট বুঝে নেবেন ভোটের পরে, তাহলে অন্তত তিনি এই দায়িত্বটা নিন। যেই সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই, এই সরকার শুধুমাত্র পেশি শক্তি প্রদর্শন করে বা শুধুমাত্র বক্তৃতার মধ্যে দিয়ে, ঘোষণার মধ্যে দিয়ে, মিডিয়াকে কার্যত কিনে নিয়ে যে প্রচারগুলো চলছে পশ্চিমবঙ্গে, সরকার তার সংখ্যাগরিষ্ঠতা দেখাচ্ছে, তো সেই মিথটাকে ভেঙে দেওয়ার আমার মনে হয় যিনি পারেন তার নাম মমতা ব্যানার্জি, এবং এক্ষেত্রে তিনি যদি সচেষ্ট হন, আমার মনে হয় ভারতীয় রাজনীতির পক্ষে সেটা মঙ্গল হবে এবং পশ্চিমবঙ্গবাসীর সামনে প্রকৃত তথ্য উঠে আসবে। গতকাল থেকে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যে বলা হচ্ছে যে বাংলা আবার বঞ্চনার শিকার, বাংলা থেকে 2 জন মন্ত্রী করা হলো ঠিকই, কিন্তু 2জনই হাফ মন্ত্রী, পূর্ণ মন্ত্রী করা হলো না। এটাই তো অবমাননা, বাংলাকে অবমাননা, বাংলা বিরোধী, বিজেপি বাংলা বিরোধী। দেখুন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস 29টা আসন জিতেছে। কিছুদিন তৃণমূল কংগ্রেসের বক্তব্য একটু হজম করতে হবে। যে পার্টি তৈরি করেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, যে শ্যামাপ্রসাদ মুখার্জির কারণে, এনসি চ্যাটার্জির কারণে, রানী জ্যোতির্ময়ীর কারণে, মেঘনাথ সাহার কারণে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে পারছেন, এই সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী হতে পারছেন, তাদেরই যদি বাংলা বিরোধী বলেন, বাংলার মানুষ সেটার বিচার করবে। কিন্তু ভোটের যা ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী পরাজিত হলেও সমস্ত মিউনিসিপ্যাল শহরগুলোতে, এরিয়াগুলোতে আমরা কিন্তু লিড পাচ্ছি। এটা কিসের ইঙ্গিত বহন করছে? এটা কোন রাজনীতিকে সামনে নিয়ে আসছে? আমার মনে হয় সুস্থ স্বাভাবিক যারা শুভবুদ্ধি সম্পন্ন রাজনীতি সচেতন মানুষ, তারা এটা বুঝতে পারছে। দেশ পরিচালনা করছেন নরেন্দ্র মোদী, এটা তার সম্পূর্ণ প্রেরোগেটিভ।
তিনি কখন কাকে অর্ধেক করবেন, কখন কাকে গোটা করে দেবেন, সেটা সম্পূর্ণভাবে তিনি ঠিক করবেন। এবং এরকম কোনো বিষয় আপনাদের হয়তো আর বলবার সুযোগ ভবিষ্যতে থাকবে না। আজ না হলে কাল এই সরকারে পশ্চিমবঙ্গ থেকে পূর্ণমন্ত্রী থাকবে। না, এটা নিয়ে দলের মধ্যে কোনো ক্ষোভ আছে যে পূর্ণমন্ত্রী পাওয়া যায়নি, তা নিয়ে দলের মধ্যে কোনো ক্ষোভ আছে? পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্তের গোপনীয়তা, পার্টির নেতৃত্বের প্রতি প্রশ্নাতীত আনুগত্য এবং যে কোনো সিদ্ধান্তকে মেনে নেওয়া, এটাই একটা সংগঠিত রাজনৈতিক দলের অবস্থান হয়ে থাকে। এক্ষেত্রেও সেটা আছে। এর বাইরে যদি কিছু কেউ বক্তব্য রাখে সেটা বিচ্যুতি। তৃণমূলের তরফ থেকে বারে বারে বলা হচ্ছে যে এই যে মিলিজুলি সরকার, এটা দীর্ঘদিন চলবে না, এটা ভেঙে পড়বে, আস্থা হারাবে, টিকবে না, শরিকরা দলের সমর্থন করবে না, তারা এই দল হারিয়ে যাবে, থাকবে না সরকারটা। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই। আরে সরকারটা যে চালাবে এসব তো তাদের চিন্তা করার ব্যাপার। যারা সরকার চালাচ্ছে, কেন্দ্রের সরকার তৃতীয়বারের জন্য তৈরি করলো, তাদের মাথা ব্যথা নেই। আমাদের দলের জন্য একটু না চিন্তা করে উনি মানে তৃণমূল কংগ্রেস তাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিন। বিজেপির অন্দরের খোঁজ খবর না রেখে একটু তাদের অন্দরের খোঁজ খবর নিন। কেউ কেউ তো বলে চলে গিয়েছিলেন যাচ্ছি, আবার ফিরে আসব। আর কত লোক বলা আছে, কত লোক কোন দিকে কি কাজ করেছে সেটা তো বুঝতে পারছেন। পুরো লিস্ট ধরে আমরা বলছি না, কারণ তারা বিপদে পড়বেন। 45টা ওয়ার্ডে কলকাতায় লিড আছে বিজেপি। কিন্তু আপনি বললেন যে আগামী দিনে পূর্ণমন্ত্রী পাবে, মানে আগামী দিনটা কবে আসবে? আগামী দিনে বাংলা থেকে দিন বদল হবে। না না, আমরা আশাবাদী এবং এটা এরকম কোনো বলে দেননি দেশের প্রধানমন্ত্রী যে পশ্চিমবঙ্গ থেকে কোনো পূর্ণমন্ত্রী হবেন, এরকম কোনো ঘোষণা কি হয়েছে? পশ্চিমবঙ্গে দুজন প্রতিমন্ত্রী হয়েছে, দুজনই প্রথমবারের জন্য, একজন দ্বিতীয়বারের জন্য এবং একজন প্রথমবারের জন্য মন্ত্রী হয়েছেন। তারা কাজকর্ম শিখুক, তাদেরই এলিভেট করে দিতে পারেন, আরো নতুন মন্ত্রী নিতে পারেন। এত সময় বলবেন, আমরা কি করে বলবো? নির্বাচনের ঘোষণা আগামী 10 জুলাই 4 বিধানসভার উপনির্বাচন, রায়গঞ্জ, কানাঘাট দক্ষিণ, পাবনা ও মানিকতলা বিধানসভায় উপনির্বাচন। আমরা জিতবো, আমরা তো বলে দিলাম ভোটের ফলাফল। একমাত্র মানিকতলা ছাড়া যে নির্বাচন হয়েছে, তাও মানিকতলার ব্যবধান অত্যন্ত কম, 3500 ভোটে আমরা পিছিয়ে আছি। কিভাবে পিছিয়ে আছি, ওখানটা কি হয়েছিল সেটা মানুষের জানা। বাদবাকি প্রত্যেকটা জায়গায় আমাদের লিড আছে, প্রত্যেকটা জায়গায় আমাদের লিড আছে। রায়গঞ্জে আমরা জিতবো, আমরা গাইঘাটায় জিতবো, আমরা বাগদায় জিতবো। কোলাঘাটে যেটা হয়েছে, তো এর আগেও 16ই মে এগুলার খাদিপুরে তো একই ধরনের ঘটনা হয়েছিল, সেখানে 12 জন মালিক ভানুবাগ সহ মৃত্যু হয়েছিল। এর এই ঘটনার রিপিটেশনটা কিভাবে দেখবেন? না না, সরকারটা তো একই আছে। সরকার যখন তৃণমূল কংগ্রেস আছে তখন বিস্ফোরণ একইভাবে হবে, কারণ তৃণমূল আর বোমা সমার্থক শব্দ। তৃণমূলের ভিত্তি হচ্ছে বোমা, তৃণমূলের ভিত্তি হচ্ছে বিভিন্ন জায়গায় বোমা পাঠানো। একটা সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। ভোটে জিতেছেন ঠিক কথা, ভোটে জিতেছেন, তার মধ্যে আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল, আমাদের ভুল ত্রুটি ছিল, আমরা সমস্যা প্রোটেক্ট করতে পারিনি। পুলিশকে সঙ্গে নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস আক্রমণ করেছে 7 ফেজ নির্বাচন চলার সময়ও, আমরা যেহেতু আতঙ্কের পরিবেশ যারা না তৈরি হয়ে যায়, আমরা বহু ঘটনাকে সাপ্রেস করে গেছি। আমরা বলিনি যে কিভাবে তৃণমূল কংগ্রেস পুলিশকে সঙ্গে নিয়ে আক্রমণ চালিয়েছে। আমরা বলেছিলাম ভালো ভোট হচ্ছে। এখন নাচতে না পারলে উঠুন বাঁকাটা তো আমরা বলিনি, আমরা এই ফলকে স্বীকার করে নিয়েছি। মানুষ রায় দিয়েছেন, মানুষের রায়কে মানতে হবে, সেটা আমরা মেনেছি। এটার সঙ্গে একটা আছে, খাদিগুলের পর সরকার প্রচুর উদ্যোগ নিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কোনোটারই বাস্তবে প্রতিফলন নেই। আর একবার সেটা প্রমাণিত হচ্ছে। খাদিকুলের পরে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল। খাদিকুলের ঘটনা সরকারের কপালে কোনো সময় ভাঁজ ফেলেনি। খাদিকুলের ঘটনার পরে তারা এটাই সিদ্ধান্ত নিয়েছিল, পুলিশকে আর একটু দেখে শুনে যাতে নিরাপদে বোম বানানো যায়, যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেটার ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু বোমা কারখানা তুলে দেয়নি। আরো বোমা ফাটবে, গরম বাড়ছে, আরো বোমা ফাটবে। আচ্ছা, বলছি যে আপনার দলের প্রাক্তন একজন করে একই লাইনে করো। হ্যাঁ, অনুপম হাজরা তিনি বলছেন যে বিজেপির দুর্নীতিগ্রস্তদের যদি দলে এখনো বসিয়ে পদে রাখা হয়, তাহলে এবারে যে 12টা সিট পেয়েছে বিজেপি, পরবর্তীতে 2টো পাবে কিনা আমার সন্দেহ রয়েছে। বিজেপির এখনো সঙ্গ ছাড়েনি, বারবার কটাক্ষ করছেন, ফলের পরেই দেখুন, একজন সচেতন মানুষ, শিক্ষিত মানুষ,
তিনি তার মতামত যে কোনো ভাবেই প্রকাশ করতে পারেন, বিজেপির পক্ষে দিতে পারেন, বিপক্ষে দিতে পারেন, ব্যক্তিগতভাবে কারোর সমালোচনা করতে পারেন। কিন্তু আমি তো এখানে এই মুহূর্তে বর্তমান আমার দল পক্ষ থেকে আমাকে বলে দেওয়া হয়েছে কোনো প্রাক্তনিক প্রতিক্রিয়া না দিতে। দলে নেই উনি। হ্যাঁ, উনি দলে নেই, আপনি ঘোষণা করুন। আমাকে যেটা বলেছে, আমি এখানে তো আমার কথা বলতে বসিনি। আমি যেটা বলছি সেটা পার্টির কথা। পার্টির বাইরে আমার কোনো অস্তিত্ব নেই। দল ছেড়ে দিন। আমি যেটা বলছি, পার্টি আমাকে যা বলেছে, আমি পার্টির কথা বলছি। আমি তো নিজে এখানে রাজনৈতিক ধারাভাষ্যকার হয়ে বসিনি, আর রাজনৈতিক বিশ্লেষকও নই, আর বিজেপি কোনটি নই। আমি বিজেপি। কসবাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীরা অভিযোগ করছেন যে 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে এই ঘটনায় পুলিশ এখনো 5 জনকে গ্রেপ্তার। ওই এলাকায় সবচেয়ে বেশি দখলদারি চলে। ওই এলাকায় ফুটপাত থেকে শুরু করে প্রত্যেক জায়গায় বসিয়ে একদম দলিলের দোকান পর্যন্ত বিক্রি হচ্ছে। তো যেখানে এত টাকা পয়সার লেনদেন, তো সেখানে কি আপনি মনে করেন চুলচেনা বিশ্লেষণ চলবে? বাজার অর্থনীতি, না সমাজতান্ত্রিক ব্যবস্থা, সমবন্টনের নীতি, না ট্রিকল ডাউন পলিসি, এসব নিয়ে দুই কাউন্সিলর নিজেদের মধ্যে কথা বলবে? কথা হবে ভাগ নিয়ে, সকলকে দিয়ে খাওয়া নিয়ে, 25-75 নিয়ে। তারপরে যখন উত্তেজনা হবে, উত্তেজনায় বোমা তৈরি আছে, বোমা পড়বে, 2-4টে গুলি চলবে, এটা তো স্বাভাবিক আছে। সুমিত্রা, 18 মে ঘাটালে তোমার সেই হিরণের বিরুদ্ধে যেটা হচ্ছিল, 18 মে ঘাটাল থানায় দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে তদন্ত করতে পারবে পুলিশ, আজকে আদালত বলছে। আদালতের অনুমতি ছিল তাকে গ্রেফতার করা যাবে। মানে স্বস্তি অস্বস্তি দুটোই রয়েছে। তো এই শুনানিতে আজকে পরিবর্তন আনলেন পণ্ডিত সিং। এই স্বস্তি অস্বস্তির মধ্যেই পশ্চিমবঙ্গের মানুষের একটা বিস্মৃতি হয়ে যাবে। কিসের কারণে ঘাটালে হিরণের বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছিল সেটা প্রত্যেকের জানা। তৃণমূল কংগ্রেসের প্রতিহিংসার রাজনীতি, অসহিষ্ণুতার রাজনীতি, দখলদারির রাজনীতির একটা শেষ আছে। পৃথিবীতে কোনো দিন কোনো একদলীয় একচেটিয়া একাধিপত্য ধরে রাখা যায় না, যেতে পারে না। সে রাজতন্ত্রই হোক আর সমাজতন্ত্রই হোক আর গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কোনো স্বৈরাচারী হোক, এগুলো সব শেষ আছে। সোহম যে গুন্ডামি করলো তার এগেন্স্টে তার তৃণমূল ব্যবস্থা নিল না পুলিশ ব্যবস্থা নিল? তৃণমূল করলে কি সব অপরাধ মাফ হয়ে যায়? এটা জানো, এটা নিয়ে তো প্রশ্ন করার কোনো অর্থই হয় না। সোহম কি অন্যায় করেছে? কি অন্যায় করেছে? ও কোনো অন্যায় করেনি। সোহমের যিনি সর্বোচ্চ নেত্রী, তিনি পুলিশকে মারতে উদ্যত হন। আমরা দেখেছি বই মেলার সামনে, মেলার সামনে। তো সোহম থেকে যেটা থেকে সে দেখেছে, বাড়িতে যেটা ছোটবেলা থেকে বাচ্চারা দেখে সেটাই শেখে, সে সেটা করেছে। ও তো কোনো অন্যায় করেনি। ওর দল ক্ষমতায় আছে। আমার বাংলা, বাংলাটা ওদের। ওরা জিতেছে, 29টা সিট পেয়েছে, নিজের কেন্দ্র হেরে গেছে যদিও। ও মেরেছে, মারার অধিকার আছে, অধিকার দিয়েছে তৃণমূল। তৃণমূল আইনের ঊর্ধ্বে। আগে চোর ডাকাত পুলিশকে দেখে ভয় পালাতো, এখন পুলিশ খাটের তলায় ঢুকে পড়ছে চোর ডাকাতকে দেখলে, টেবিলের তলায়। পুরো ব্যবস্থাটা উল্টে গেছে। এগিয়ে বাংলা। ও একজন প্রতিনিধি হিসেবে কাজ করেছে। বিজেপির রাজ্য সভাপতি কি বদল হতে পারে? অনেক নাম তো আসছে, রাজ্য সভাপতি কি বদল হতে পারে? বা অনেক নাম রাজ্য সভাপতি বদল নিয়ে বিজেপির কর্মীদের মধ্যে খুব একটা বেশি উৎসাহ দেখতে পাচ্ছি না। বিজেপিতে এক পদ এক ব্যক্তির এটা নীতি প্রতিষ্ঠিত, কিন্তু এখনো পর্যন্ত আমাদের দলের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আছেন। কোনো একটা সময় যখন দল মনে করবে, দল সিদ্ধান্ত নেবে, তখন নতুন কেউ আসবেন। এটা তো একটা বহুমানতা। কিন্তু ফেসবুক জুড়ে দেখা যাচ্ছে যে দিলীপ দাস সৈনিক আর শুভেন্দু দাস সৈনিক এরকম পেজ থেকে উভয়ের বিরুদ্ধে আক্রমণ শুরু হয়েছে। এগুলো কোনোটাই দিলীপ ঘোষও করছে না, কোনোটা শুভেন্দু অধিকারী করছে না। এগুলো সব পরিকল্পিতভাবে প্ল্যান করেছে। দিলীপ ঘোষের এত সময় নেই, আর শুভেন্দু অধিকারীরও একটা এত সময় নেই। বিরোধী দলনেতা প্রতিনিয়ত আক্রমণের সম্মুখীন। আর আমরা কি কোথাও নেই? খালি ফেসবুকে দুজনেরই চলবে, অনেকের নাম চলছে। এই নিয়ে যদি কেউ আনন্দ পায়, আনন্দ পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা এইসব চর্চার মধ্যেই নেই। ঠিক সময় পার্টি নেতৃত্ব আমাদের পদ্ধতি মেনে নিয়ম অনুসারে তারা ঠিক করে দেবে। দিল্লির রাজনীতি তো সে, তাহলে বাংলার হালটাকে ধরবে আর এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটাকে আগামী দিনেও চলবে।
বুঝলাম না। দিল্লির রাজধানী তো ওখানে তো শেষ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। তো এই বাংলার ভবিষ্যৎকে কে এই হালটা ধরবে আর কে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা চালাবে? আদৌ কি চলবে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা? আরে তোমার বাচ্চাকে কে স্কুলে নিয়ে যাবে? তুমি নিয়ে যাবে না তোমার হাজবেন্ড নিয়ে যাবে? এটা তো তোমায় ঠিক করতে হবে, তোমাদের পারিবারিক ব্যাপার, সেটা এটা আমাদের পারিবারিক ব্যাপার। কে আমাদের সংসারে হাল ধরবে? কি হাল তো ধরাই আছে, হাল একটাই বিজেপি। মানুষ হাত ছুঁয়ে নেয়, জগন্নাথের রথ চলবেই যার যখন সময় হাত ছুঁয়ে নেবে। শ্রমিকদের 1.5 বছরের মাথায় বিধানসভা নির্বাচন রয়েছে, 2026 সামনে, নতুন যদি কাউকে ইন্ডাকশনও করা হয় তার পক্ষে 2026টা তো মানে সাংঘাতিক কঠিন ব্যাপার। তাকে আবার সংগঠন সাজাতে হবে। এরকম কোনো সাজানো টাজানো এখানে হয় না। কি হয়? এটা কোনো রাজতন্ত্র নয় যে এলে আর সমস্ত লোককে ধ্বংস করে দেবে। এটা কোনো রাজতন্ত্র নয়। পার্টির নির্দিষ্ট বহমানতা আছে, কর্মশৈলী আছে, পদ্ধতি আছে, নিয়ম শৃঙ্খলা আছে, সংবিধান আছে, পার্টির সর্বোচ্চ নেতৃবৃন্দ আছে, তারা এটাকে সেট করবেন। 3 মাস আগেও যদি পরিবর্তন হয় তাতেও কিন্তু বিজেপি রেজাল্ট ভালো করে। আমাদের নাম কি উড়িষ্যার প্রেসিডেন্টের আমাদের পুরনো বন্ধু, উড়িষ্যার সভাপতি পরিবর্তন হয়েছিল মাত্র 3 মাস আগে, উড়িষ্যার সরকারে চলে এসছে। কিন্তু শ্রমিকদের ওগুলো কোনো ইস্যু নয়। সামনেই তো অনেকগুলো বিধানসভা নির্বাচন রয়েছে। আমি পরে বিধানসভা সামনে বিধানসভা নির্বাচনে আমরা জিতবো। এই বিধানসভার উপনির্বাচন আগের লড়েছিল, তার জন্য আমরা ধূপগুড়ি উপনির্বাচনে পরাজিত হয়েছিলাম। কিন্তু এর মতো যদি একজন বিরোধী থাকে যে প্রতিনিয়ত প্রার্থীদের খুন করে, তো সেই সংসারের প্রধান হওয়া তো কাজ তো কঠিনই। কিন্তু সভাপতি মানে এরকম যে পায়ে একটা স্নিকার পরে তিনি দৌড়তে থাকবেন, প্রবল দৌড়ে একা দৌড়ে চলে যাবেন, পেছনে কোনো লোক থাকবে না। সভাপতি সকলকে নিয়ে চলেন, যেভাবে বিজেপি সভাপতি কাজ করেন। আবার যদি ভবিষ্যতে সভাপতি হন, সুকান্ত মজুমদারকে যদি সভাপতি বদল করে অন্য কেউ আসেন, তিনি কাজ করবেন সেইভাবে। রাজ্যের ভোট পরবর্তী সময় 72 জন মন্ত্রীর মধ্যে মাত্র 7 জন মহিলা মন্ত্রী, এবং তার মধ্যে দেখা যাচ্ছে 2 জন মাত্র মহিলা থেকে সংখ্যা দেখা যাচ্ছে। আমরা তৃণমূলের যেখানে এমপি, এই যে মহিলা নিয়ে আপনি প্রশ্নটা করছেন না, মহিলা নিয়ে যে এই চিন্তাটা আপনার মাথায় এসেছে বা এই প্রশ্নটা এসেছে, এই প্রশ্নের ভাষা আপনার মুখে তুলে দিয়েছে নরেন্দ্র মোদী। কারণ যে তৃণমূল কংগ্রেস আজকে এটা নিয়ে বিতর্ক তৈরি করেছে, সেই তৃণমূল কংগ্রেস জন্মেছিল কংগ্রেসের গর্ভ থেকে, যারা দীর্ঘদিন মহিলার সংরক্ষণের কথা বলতো, কিন্তু কংগ্রেস কোনোদিন করেনি। কংগ্রেস বক্তৃতা করেছে, কংগ্রেস গ্রহণ করেছে, অবলম্বন করেনি, বাস্তবায়িত করেছে বিজেপি। আমাদের বেশ কয়েকজন মহিলা প্রার্থী হেরে গেছে। আর সময় তো আসছে, এত তাড়াহুড়ো নেই। আর আমাদের যারা মহিলা প্রার্থী আছেন তারা স্বতন্ত্র কাজ করেন। তৃণমূলের মতো আমরা মহিলা প্রার্থী দাঁড় করাই না। তার সবচেয়ে বড় প্রকৃষ্ট উদাহরণ হলো যাদবপুর, মানে গত নির্বাচনে যাদবপুর এবং বসিরহাট নির্বাচনে দাঁড় করাবো, একজনকে জেতাবো, আর তারপরে তার সমালোচনা করব প্রকাশ্যে দাঁড়িয়ে, সেটা বিজেপি করবে না। বিজেপি হার্ডকোর পলিটিশিয়ান যারা আছেন সেই সব মহিলারা জিতেছেন, কয়েকজন আমাদের হেরে গেছেন, আমাদের স্মৃতি ইরানি হেরে গেছেন, এরকম সংখ্যার আছে। কিন্তু এর সঙ্গে এটা নিয়ে কোনো রাজনীতির জেপি নাড্ডার পরে রাজ্য সভাপতি কে হতে পারেন সেটা নিয়েও একটা জল্পনা চলছে। এই সর্বভারতীয় সভাপতি কে হতে পারেন সেটা, এটা কি মনে হয় সংঘঘনিষ্ঠ কাউকে বসানো হবে এই ফলাফলের পর? সংঘঘনিষ্ঠ বলে কিছু হয় না। সংঘ রাজনীতিতে কোনোদিন প্রবেশ করে না, সংঘ রাজনীতিকে নিয়ন্ত্রণ করে না। সংঘ একটা পরিবার। সংঘ কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য পোস্টার লাগায় না। সুতরাং সংঘকে প্রত্যেক বিষয়ের মধ্যে টেনে আনাটা অবান্তর। বিজেপি নিজস্ব কর্মপদ্ধতি আছে, নিজের মতো করে করবে, এটা সংঘের কাজ নয়। রাজ্যের ভোট পরবর্তী হিংসা অব্যাহত। আক্রান্ত বিজেপি সহ বিরোধী দলের কার্যকর্তারা নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। প্রধান বিচারপতি আগামীকাল মামলা শুনানি। যে কোনো আক্রান্তের পাশে দাঁড়ানোই সেটাই বিরোধী দলনেতার কাজ। বিরোধী দলনেতা আপ্রাণ পরিশ্রম করেছেন এই নির্বাচনে তার প্রার্থীদের জয়লাভ করানোর জন্য। তিনি সমস্ত আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন, যেভাবে পারছেন তিনি দাঁড়াচ্ছেন। যেখানে আর্থিক সহযোগিতা দেওয়ার প্রয়োজন, যেখানে যাবার প্রয়োজন, ম্যানিং করার প্রয়োজন, সেটা করছেন। যেখানে পারছেন না সেখানে তিনি আইনের দ্বারস্থ হচ্ছেন। তিনি একজন সঠিক বিরোধী দলনেতার ভূমিকা পালন করছেন। এই যে পুরসভার যে ফলটা, কলকাতা পুরসভার বিশেষ করে বলি যে 45টা ওয়ার্ডেই হচ্ছে বিজেপি এগিয়ে রয়েছে, একটা মাত্র লেফট কংগ্রেস এগিয়ে আছে, 98টা তৃণমূল আছে, এবং প্রায় দেখা যাচ্ছে যে বহু বড় চেয়ারম্যান, বহু মেয়র পরিষদ, এরা ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে। এটা ব্যাখ্যাটা কি?
কিরকম ভাবে না, ব্যাখ্যা হয়েছে যে অন্যান্য ওয়ার্ডগুলোর কথা বলছেন, সেই ওয়ার্ডের ডেমোগ্রাফিটাও চিন্তা করতে হবে। সেই ওয়ার্ড কোন কোন ওয়ার্ডে বিশেষ শান্তিপূর্ণ মানুষ বসবাস করেন সেটাও চিন্তা করতে হবে, এবং কোন কোন ওয়ার্ডের কাউন্সিলররা মানে অত্যন্ত শান্তিকামী, মানে মোটামুটি যাদের ওই নোবেল পিস প্রাইজ দেওয়া যায় এরকমও তো মানুষ কিছু আছেন ওখানে। সেসব জায়গায় বিজেপি লিড পায়নি, কিন্তু যেখানে স্বাভাবিকভাবে মানুষ ভোট পর্যন্ত পৌঁছতে পেরেছিল সেখানে তৃণমূলের বিরুদ্ধে দিয়েছে। মুখ্যমন্ত্রীকে তো উত্তর দিতে হবে। 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে সেখানে বিজেপি লিড পেয়ে গেল, এটা কিসের বার্তা বহন করছে? মুখ্যমন্ত্রীর অথরিটি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, যিনি একটা বিপরীত পরিস্থিতি থেকে একটা দলের জন্ম দিয়েছিলেন। সুভাষ বোস পর্যন্ত কংগ্রেস ভেঙে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি, তবু পরিস্থিতি ভিন্ন ছিল। এর আগেও কংগ্রেস বহুবার ভেঙেছে, কিন্তু সাফল্য পেয়েছিলেন মমতা ব্যানার্জি। তারও একটা ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল। তার অথরিটিকে চ্যালেঞ্জ করছেন, তিনি নিজে গিয়ে দোষ চাপিয়ে দিচ্ছেন আমাদের দেবাংশুর ওপরে। আবার দেবাংশু টুইট করছে, কার জন্য তো তার অথরিটি চ্যালেঞ্জ হচ্ছে। রবীন্দ্র দুদিন আগে শান্তনু সিনহা বলে হিন্দু সংহতির এক নেতা, তিনি অমিত মালভিয়াকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন, যে পোস্ট দেখা যায় যে তৃণমূল কংগ্রেস তারা টুইট করেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। পাল্টা আজকে কংগ্রেসের তরফ থেকে সুপ্রিয়া সুলে তিনিও প্রেস কনফারেন্স করেছেন এবং অমিত মালভিয়ার বিরুদ্ধে তিনি নারী নির্যাতন এবং মলেস্টেশন এই ধরনের করছেন। অমিত মালব্যর ব্যক্তিগত স্বচ্ছতা নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তোলেনি। পার্টি চালানোর ক্ষেত্রে অমিত মালব্যর সঙ্গে কারোর মতপার্থক্য হয়ে থাকতে পারে, তার বক্তব্যে হয়তো কারোর আবেগ একটু আহত হয়ে থাকতে পারে, কিন্তু অমিত মালব্যর রাজনৈতিক, সামাজিক এবং ব্যক্তিগত জীবনের স্বচ্ছতা প্রশ্নাতীত। যারা এই কাজ করেছেন এই বিষয়ে আমরা আলোচনা করতে চাই না। আর কংগ্রেসের প্রেস কনফারেন্সে এটাই প্রমাণ করছে যে শতাব্দী প্রাচীন পার্টি, পণ্ডিত নেহেরু, বল্লভভাই প্যাটেল, এমনকি ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, নরসিমহা রাও দের পার্টির যে রাজনৈতিক সংস্কৃতির কতটা অবনমন হতে পারে এবং কতটা রাজনৈতিক দীনতায় ভুগলে আজকে কংগ্রেস বিজেপির একজন সামান্য কি জানো আমাদের আইটি সেলের ইনচার্জ আজকে তাকে আক্রমণ করতে পারে, প্রেস কনফারেন্স করতে পারে, এটাই তার প্রমাণ। আমি তো বলছি এই সমস্ত মহিলা কম, অমিত মালব্য কি করেছে সবের থেকে অনাস্থা প্রস্তাব এনে সরকারটাকে ফেলে দেখান না, সেটা করতে না পেরে আজকে এইসব দিকে ছুটে বেড়াচ্ছে, লক্ষ্য ছেড়ে উপলক্ষের দিকে দৌড়ে বেড়াচ্ছে। সৌমিত্র খান তিনি কেন মন্ত্রী হলেন না এই প্রশ্নে তিনি বলেছেন, সুকান্তদা শান্তনুকে স্বাগত, আমাকে হয়তো ভয় পায়, পশ্চিমবঙ্গ রাজনীতি দখল করে নেব, আমি সিজন পলিটিশিয়ান, মুকুল রায়ের অনুগামী ছিলাম, গোটা রাজ্য জুড়ে আমার প্রসার ছিল। সৌমিত্র খান ও বরাবরই একটু আবেগপ্রবণ, ওর মতো করে বলে ফেলে, তবে ওর মন আর মুখ এক, এর বেশি আমি কি বলবো বলুন। না, উনি আর একটা জিনিস বলেছেন, বাংলা থেকে দুজনকে প্রতিমন্ত্রী করা হলো, সেই প্রসঙ্গে বলছেন আমার কর্মীরা আপসেট, কারণ আমরা পূর্ণমন্ত্রী পাইনি, পূর্ণমন্ত্রী থাকলে অনেক কাজের সুবিধে হয়, কেন পাইনি উপরওয়ালা জানেন। আমার কর্মী বলে তো কিছু হয় না, সমস্ত কর্মী বিজেপির কর্মী, আমি তো আর তার কাউন্টার করতে বসিনি, তিনি আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি। কঠিন পরিস্থিতিতে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত চরিত্র হনন, চরম বিপরীত পরিস্থিতিতে নির্বাচনে সে দ্বিতীয়বারের জন্য জয়ী হয়েছে। তাকে হারাবার জন্য যে ভাষা মুখ্যমন্ত্রী ব্যবহার করেছেন মঞ্চ থেকে, আমার মনে হয় ভারতের রাজনীতির ইতিহাসে তা নজিরবিহীন ছিল। তারপরেও কিন্তু সৌমিত্র খাঁ জিতেছে, এবং সৌমিত্র খাঁ প্রত্যেকটা বিজেপি কর্মীর অন্তরের অন্তঃস্থলে একটা জায়গা পেয়েছে। ভালো ছেলে, আবেগপ্রবণ, মাথা গরম, মাঝে মধ্যে বলে আবার ঠান্ডা হয়ে যায়, ও ভালো থাকবে। ঠিক আছে। উনি বলছেন আমরা বললেন দলের লাইনের বাইরে গেলে সেটা বিচ্যুতি, আপনি কিছুক্ষণ আগেই বললেন। উনি বলছেন আমরা কর্মীরা, উনি বলছেন আমরা কর্মীরা, আমরা কর্মী। হ্যাঁ, দেখুন, কেউ মনে করতেই পারেন যে কেউ পূর্ণমন্ত্রী পেলে ভালো লাগতো, আমারও ভালো লাগতো। আমি তো বলছি, আমি বিশ্বাস করি খুব শিগগির আমরা পূর্ণমন্ত্রী পাবো।
সমিতা, জগন্নাথ সরকার তিনি বলছেন যে রাজ্যের সিনিয়র ও বলেছে ছিলাম, হ্যাঁ সবাই বলেছে কাজ বেশি কিছু পাইনি, তারা আমাকে কোনোদিন মনে করেননি কাজ দেওয়ার মতো, নতুন যারা এসেছেন তারা দায়িত্ব পাচ্ছেন, আমি গ্রামের মানুষ, সরল সাদা জীবনযাত্রা, তাই কাজ পারবো বলে কেউ মনে করেন। না না, কি কোন ক্ষেত্রে বলছেন? মন্ত্রী হন, তাকে কাজ দেওয়া হয়নি, তিনি বলছেন কাজ বেশি কিছু পাইনি। ওর সাথে একটা অ্যাডিশন করি যে এটাও বলেছেন যে এখন যদি সভাপতি পদের জন্য তাকে ভাবা হয় তাহলে দল যদি মনে করে তাহলে তিনি পারফর্ম করবেন। ভালো কথা, দল মনে যদি করে সভাপতি করবার জন্য যদি মনে করে পিছন অবশ্যই করবে। দীর্ঘদিনের পার্টির কর্মী, দুবার সাংসদ হয়েছে জিতে, তৃণমূলের অন্তর্ঘাত হলো, জেলা সভাপতি ছিল, স্কুল শিক্ষক, বাচ্চাদেরও চেনে, তো সমস্ত রকম গুণ আছে। তা যদি বলে যদি পার্টি চিন্তা করে পার্টি করবে, পার্টির ব্যাপার, আমি কি বলতে পারি? আমায় প্রশ্ন করছেন কেন? আপনার ছবিও ঘুরছে যে আপনিও রাজ্য সভাপতি হতে পারেন। হ্যাঁ? ভাইরাল আপনি হয়েছে রাজ্য social সভাপতি, media। আপনিও রাজ্য সভাপতি আপনার হতে পারেন। ছবিও না, আপনি ঘুরছে তো যে বললেন যে আপনাদের আপনিও নাম- রাজ্য সভাপতি হতে পারেন। আপনিও তো মানে- সঙ্গে সঙ্গে 3% ভোট কমে যাবে। সাইজটা দেখেছে? এই সাইজের লোককে কেউ ভোট দেয়? সমিতা, আসানসোলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বারবার করে গুলি চলছে, শুট আউট, বোমাবাজি, মানে প্রশাসন কি আসানসোলকে নিয়ন্ত্রণ করতে কোথাও ব্যর্থ হচ্ছে? হ্যাঁ, প্রশাসন কি আসানসোলে এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতি না, নিয়ন্ত্রণ এই করতে- সরকার ব্যর্থ। আইন শৃঙ্খলা বলে পশ্চিমবঙ্গে কিছু নেই। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। এবং শাসক যদি গুলি চালায় সেটাকে কে নিয়ন্ত্রণ করবে? নির্বাচিত জনপ্রতিনিধি, সাধারণ আমাদের মতো হার্ডকোর ওই পলিটিক্যাল জিন্দাবাদ করা নয়, একদম সংস্কৃতি রসে পুরো আপ্লুত, মানে রসসিক্ত মানুষজন সে ঘুষি চালাচ্ছে। কারণ ব্যাপারটা বুঝতে পারছেন তৃণমূলের স্পিরিটটা কোন পর্যন্ত পৌঁছে গেছে। সাধারণত যারা এই সিনেমা, থিয়েটার, কবি, সাহিত্যিক তারা থাকে, তারা একটু আবেগপ্রবণ হন, কল্পনা প্রবণ হন, অনুভূতি প্রবণ হন, এরা হয় তা তারা ঘুষি চালাচ্ছে। তার মানে তৃণমূল কতটা একটা শক্তিশালী রাজনৈতিক দল যে তাদের ভেতরের মধ্যে কি জিনিস ঢুকিয়ে দিয়েছে।